আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি ওয়াকফ সম্পত্তি নিয়ে কিছু আলোচনা করতে চাই। দেখুন, আজকে ভারতবর্ষের বেশিরভাগ মুসলিম জানে না ওয়াকফ সম্পত্তিটি কী। সেই ওয়াকফ সম্পত্তি নিয়ে আজকে কিছু আমি মনের কথা আপনার সামনে শেয়ার করতে চাই। প্রথমে জানতে হবে আমাদের ওয়াকফ প্রপার্টিটি কী। এই ওয়াকফ প্রপার্টি হচ্ছে যে আমাদের ভারতবর্ষের বুকে রাজত্ব করে যাওয়া পূর্বপুরুষরা, যারা বিত্তশালী ধনকুবের, সে রাজা হোক, বাদশাহ হোক, সুলতান হোক, তারা নিজেদের মূল্যবান সম্পত্তি সংখ্যালঘুদের উন্নয়নে খাতের জন্য যে মূল্যবান সম্পত্তিগুলি ওয়াকফ করে দিত, যে ওয়াকফ করে যায়। একবার কোনো সম্পত্তি ওয়াকফ হয়ে গেলে সে সম্পত্তি কিন্তু আর মালিকানা দাবি করা যায় না, বা সেই সম্পত্তি কাউকে বিক্রি করা যায় না, বা কাউকে দান করা যায় না, বা তার পরবর্তী জেনারেশন ওয়ারিসগণ সে সম্পত্তির মালিকানা দাবি করতে পারে। এটা হচ্ছে ওয়াকফ প্রপার্টি। এই ওয়াকফ প্রপার্টি থেকে কি উন্নয়ন হতে পারে? দেখুন, ভারতবর্ষের বুকে যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, যেমন তাজমহল বলেন, কুতুব মিনার বলেন, লালকেল্লা বলেন, কাটরা মসজিদ বলেন, হাজারদুয়ারি বলেন, মতিঝিল পার্ক বলেন, এই সমস্ত যে পর্যটন কেন্দ্র থেকে এই যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলি আছে, এগুলো সমস্ত ওয়াকফ সম্পত্তির উপর নির্মিত রয়েছে। এই সমস্ত ওয়াকফ সম্পত্তি থেকে যে আয়গুলি হয়, সে আয়গুলি সংখ্যালঘুদের উন্নয়ন খাতে ব্যয় করা হয়। অনেক ওয়াকফ প্রপার্টিতে দেখবেন অনাথ আশ্রম খোলা রয়েছে, বৃদ্ধাশ্রম খোলা রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান খোলা রয়েছে, হসপিটাল খোলা রয়েছে, অনেক কবরস্থান রয়েছে, মসজিদ রয়েছে, ঈদগাহ রয়েছে, মাদ্রাসা রয়েছে, আরও অনেক কিছু উন্নয়নমূলক বা শিক্ষামূলক প্রতিষ্ঠান ওখানে রয়েছে। এই ওয়াকফ প্রপার্টি অনাথ শিশুদের এই ইনকাম থেকে সাহায্য করে। এই ওয়াকফ প্রপার্টি থেকে অনেক ট্যালেন্টেড প্রতিভা সম্পন্ন মুসলিম ছাত্ররা, যারা টাকার অভাবে উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হয়, তাদেরকে ওয়াকফ প্রপার্টি তাদের সাহায্য, তাদের উচ্চ শিক্ষায় সুযোগ দেওয়া হয়। এই ওয়াকফ প্রপার্টি থেকেই ইমাম এবং মুয়াজ্জিনদেরকে টাকা দেওয়া হয়, বেতন দেওয়া হয়। এই ওয়াকফ প্রপার্টি থেকেই অনেক সেবামূলক উন্নয়নমূলক কাজ করা হয়। শিক্ষামূলক প্রতিষ্ঠান থেকে অসহায় দুঃখ গরিব মানুষদেরকে শিক্ষা দেওয়া হয়। স্বাস্থ্যকেন্দ্র থেকে বিনামূল্যে বা অল্প খরচে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হয়। ভারতবর্ষের বুকে প্রচুর পরিমাণে ওয়াকফ প্রপার্টি রয়েছে। এই ওয়াকফ প্রপার্টিগুলোকে দেখভালের দায়িত্বে যারা থাকেন, তাদেরকে আইনি ভাষায় ওয়াকফ বোর্ড বলা হয়। এই ওয়াকফ বোর্ডের কাজগুলি হচ্ছে সমস্ত রাজ্যে যে ওয়াকফ প্রপার্টিগুলি আছে, সেই সমস্ত ওয়াকফ প্রপার্টিকে দেখভাল করা, সঠিকভাবে পরিচালনা করা। এই ওয়াকফ বোর্ডগুলিকে দেখভালের জন্য আবার সেন্ট্রাল গভর্নমেন্ট অনুমোদিত 1964 সালে সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল নির্মিত করা হয়। এই সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলের কাজ হচ্ছে প্রত্যেকটা রাজ্যের ওয়াকফ বোর্ডের তদারকি করা। তারা কিভাবে ওয়াকফ সম্পত্তি রক্ষণাবেক্ষণ, সংরক্ষণ, পরিচালনা করছেন সেটা দেখভাল করা। এই সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল শুধু ওয়াকফ বোর্ডের সঙ্গে নয়, বরঞ্চ প্রত্যেকটা রাজ্যের সরকারের সঙ্গে আলাপ আলোচনা করে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলাপ আলোচনা করে তার সিদ্ধান্ত নেয় এবং ওয়াকফ প্রপার্টির উপর তারা অডিট করে। এই ওয়াকফ প্রপার্টি আজকে ভারতবর্ষের বুকে মুসলিমদের গর্ব এবং ভারতবর্ষের ঐতিহ্য। আজকে ভারতবর্ষ সরকার আজকে ওয়াকফ প্রপার্টিকে একটা চ্যালেঞ্জ এবং প্রশ্নের মুখে ছেড়ে দিচ্ছে। এই ওয়াকফ প্রপার্টি যে অ্যামেন্ডমেন্ট বিল, যেটা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল ভারত সরকার নিয়ে এসছে, এটার পিছনে একটা কারণ রয়েছে। কারণটা রয়েছে এই 2006 সালে সাচার কমিটি তদানীন্তন সরকারকে রিপোর্ট দিয়েছিল যে ভারতবর্ষের মুসলিম জাতি আজকে অর্থনৈতিক, সামাজিক জীবন ব্যবস্থা এবং শিক্ষামূলক ব্যবস্থা থেকে অনেক পিছিয়ে রয়েছে। তাদের উন্নতি সাধন করার জন্য
এবং তাদেরকে কিভাবে শিক্ষাঙ্গন নিয়ে আসা যায়, অর্থনৈতিক ব্যবস্থা কীভাবে উন্নতি করা যায়, সামাজিক জীবন ব্যবস্থা কীভাবে তাকে ফিরিয়ে দেওয়া যায়, তার ব্যবস্থা সরকারকে করতে হবে। এর জন্য সরকারকে কোনো ফান্ডের প্রয়োজন নেই। ভারতবর্ষের বুকে যে ওয়াকাফ প্রপার্টিগুলো রয়েছে, সেই ওয়াকাফ প্রপার্টি থেকে এই সংখ্যালঘু মুসলিমদের উন্নয়ন কাজ করা যেতে পারে। সে সাচার কমিটি ভারত সরকারকে বলেছিল, ভারতবর্ষের বুকে যে ওয়াকাফ প্রপার্টিগুলি আছে সেগুলিতে স্বচ্ছভাবে সঠিকভাবে মূল্যায়ন পরিচালনা করা যায়, তাই সে ওয়াকাফ প্রপার্টি থেকে বছরে প্রায় কম করে 12,000 কোটি টাকা ইনকাম হতে পারে। সে সাচার কমিটি ভারত সরকারকে প্রস্তাব রেখেছিল যে এই ওয়াকাফ প্রপার্টিকে স্বচ্ছভাবে সংরক্ষণ করার জন্য এই ওয়াকাফ বোর্ডগুলিকে স্বচ্ছ করার দায়িত্ব নিতে হবে এবং এই ওয়াকাফ বোর্ডগুলিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য, সম্পত্তি রক্ষণাবেক্ষণ করার জন্য ওয়াকাফ ট্রাইব্যুনালে বেশি করে জুডিশিয়াল অফিসার নিয়োগ করতে হবে এবং যেসব ওয়াকাফ সম্পত্তি অবৈধভাবে সরকারি বেসরকারিভাবে জবরদখল আছে সেই সম্পত্তিগুলো চিহ্নিত করে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। সাচার কমিটি সরকারকে এই সমস্ত প্রস্তাব দিয়েছিল, কিন্তু আজকে নরেন্দ্র মোদী সরকার সাচার কমিটির সেই সব প্রস্তাব পাত্তা না দিয়ে তিনি একটা মন গড়া আইন আবার নিয়ে আসছেন। সাচার কমিটি বলেছিল মুসলিমদেরকে অধিকার পাইয়ে দেওয়ার জন্য, আর আজকে নরেন্দ্র মোদী সরকার মুসলিমদেরকে তাদেরই অধিকার থেকে বঞ্চিত করার জন্য এই বিলটি উত্থাপন করেছে। এই বিলের কয়েকটি পয়েন্টগুলো আমি আপনাদের সামনে তুলে ধরেছি, যেটা ওয়াকাফ সম্পত্তির জন্য প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে। এই বিলে প্রথম কথা বলে দেওয়া হচ্ছে যে এই ওয়াকাফ বোর্ডে যে সমস্ত সদস্য নির্বাচিত হবে সে সমস্ত মুসলিম হবে না, সেখানে নন মুসলিমরাও এখানে থাকবে। কিন্তু এই যে তিনি বিলে যে প্রস্তাবটি রেখেছেন এটা কিন্তু ওয়াকাফ বোর্ডের বিরুদ্ধে যায় এবং ওয়াকাফ বোর্ডের স্বচ্ছতাকে প্রশ্নের মুখে ফেলে দেয়। যদি মুসলিম ওয়াকাফ বোর্ডে যদি নন মুসলিমদের অন্তর্ভুক্তিকরণ বাধ্যতামূলক হয়ে থাকে, তা নন মুসলিমদের ট্রাস্টে করে কেন মুসলিমদের অন্তর্ভুক্ত কেন হবে না কেন? যেখানে স্পষ্টভাবে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে 1954 সালে সিরুর মুট মামলায় সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল। সে রায়ে বলে দিয়েছিল যে ধর্মীয় দান তহবিলে রাষ্ট্রের হস্তক্ষেপ করা উচিত নয়, অথচ রাষ্ট্র আজকে মুসলিম ওয়াকাফ সম্পত্তির মধ্যে ইন্টারফেয়ার করে এটা সুপ্রিম কোর্টের রায়কে অমর্যাদা করছে। এই বিলে আরো বলা হয়েছে যে এই বিলে বলছে যে এই প্রস্তাবে বিল হচ্ছে যে ওয়াকাফ সম্পত্তির আর্থিক পরিচালনা একচেটিয়াভাবে রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া হচ্ছে। রাজ্য সরকার যেভাবে পরিচালনা করবে সেই পরিচালনার মধ্যে কোনো ওয়াকাফ বোর্ডের কোনো সদস্য ইন্টারফেয়ার করতে পারবে না। তৃতীয় হচ্ছে যে এই প্রস্তাবিত বিল দেশের ধর্মনিরপেক্ষ বিন্যাসকে ঘিরে দিচ্ছে এবং ভারতের আত্মপরিচয়ের মূল ভাবনা কাঠামো অর্থাৎ ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে ধ্বংস করছে। এর পরের যে উদ্যোগটা নিয়েছে সেটা বলা হচ্ছে যদি ওয়াকাফ বোর্ড বা ওয়াকাফ কাউন্সিল তাদের ওয়াকাফ প্রপার্টি রেকর্ডে কোনো সংশোধন বা কিছু পরিবর্তন করতে চায়, তাহলে সে ওয়াকাফ বোর্ডগুলিকে বিস্তারিত নথি এবং পাবলিক বিজ্ঞপ্তি জারি করতে হবে, যেটা ওয়াকাফ বোর্ডের প্রাইভেসি ও স্বায়ত্ত শাসনকে খর্ব করে দিচ্ছে। এবং তিনি আরো প্রস্তাব রেখেছেন যে প্রত্যেকটা ওয়াকাফ সম্পত্তিকে ডিডের মাধ্যমে গঠন করতে হবে এবং এই বিল পাস হলে বিলের 6 মাসের মধ্যে প্রত্যেকটা ওয়াকাফ সম্পত্তিকে ডিজিটাল রেজিস্ট্রেশন করাতে হবে, না হলে ওয়াকাফের ন্যায্য সম্পত্তি সরকারি খাস জমিতে পরিপূর্ণতা পাবে। তার এবার ভেবে দেখুন যে আপনাকে রেজিস্ট্রেশন বাধ্যতা করা হচ্ছে এবং সমস্ত নথিপত্রে আপনাকে দাখিল করা হচ্ছে, কিন্তু যখন ওয়াকাফ সম্পত্তি কোনো সম্পত্তি ওয়াকাফ করা হয়
আজকে না নথিপত্র যুগ এসছে, কিন্তু ওয়াকাফ সম্পত্তি নথিপত্রের যুগ শুরু হওয়ার বহু বছর আগে থেকে সম্পত্তি ওয়াকাফ হয়ে আসছে। তাহলে সেই সম্পত্তিগুলি আজকে সরকার জবরদখল করতে চাইছে। এটা ভারতীয় সংবিধানের 300 ধারাকে লঙ্ঘন করে, যেখানে সেই ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 300 স্পষ্ট বলে দিচ্ছে কি কখনো কোনো সরকার কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পত্তি জোরপূর্বক দখল করতে পারবে না যদি তাদের অনিচ্ছা থাকে। তারপরে যেটা বলছে যে ওয়াকাফ সম্পত্তির বিস্তারিত নথি ও কেন্দ্র সরকারি নিবন্ধীকরণকে বাধ্যতামূলক করা হচ্ছে, যেটার জন্য ওয়াকাফ গঠন জটিল হয়ে পড়বে। তারপরে আবার বলছে যে ওয়াকাফ সম্পত্তি চিহ্নিত করা ও তা সুরক্ষিত রাখার ক্ষেত্রে ওয়াকাফ বোর্ডে যে কর্তৃত্ব রয়েছে তা সরকারের হাতে তুলে দিচ্ছে। এর ফলে ওয়াকাফের জমি ব্যাপকভাবে জবরদখল হতে পারে। তারপরে পয়েন্টগুলি হচ্ছে, দেখুন 1995 সালে আবার এই ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল। সে 1995 সালে যে ওয়াকাফ আইন রয়েছে, সে আইনের 40 নম্বর ধারা স্পষ্ট বলে দিচ্ছে, যদি ওয়াকাফ সম্পত্তি নিয়ে কোনো গণ্ডগোল হয় বা সমস্যা দেখা দেয়, তাহলে ওয়াকাফ বোর্ডের সদস্যরা সরেজমিনে গিয়ে তদন্ত করে সিদ্ধান্ত নিতে পারে। ভারত সরকার এই প্রস্তাবিত বিলে সে 1995 সালের 40 নম্বর ধারাটিকে তুলে দিতে চাইছে এবং সে 1995 সালের ওয়াকাফ আইনেই 4 নম্বর ধারা বলে দিচ্ছে, যদি কোনো সমস্যা তৈরি হয় তাহলে প্রয়োজন রাজ্য সরকার তার সার্ভে কমিশন কখন পাঠাতে পারে। আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট এই সমস্ত ধারাকে তুলে দিয়ে এখানে বাধ্যতামূলক করে দেওয়া হচ্ছে কি সেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ফাইনালিস্ট, তিনি সরেজমিন তদন্ত করে যা রিপোর্ট রাজ্য সরকারকে দিবে সেটাই ফাইনাল। অথচ তিনি ফেসলা করে সিদ্ধান্ত নেবেন এটা সরকারের জমি না ওয়াকাফ জমি। ওয়াকাফ আইন যখন তৈরি হয় তো কিছু আইনের ধারা ছিল। ওয়াকাফ আইনের 107, 108 এই ধারাগুলি ওয়াকাফ সম্পত্তির যে জবরদখল করে বসে আছে তাদের থেকে এই ধারাগুলি সে ওয়াকাফ সম্পত্তিকে প্রোটেকশন দিত এবং যে জমিগুলি খাস হওয়ার পূর্বে ওয়াকাফ হয়ে আছে, পরবর্তী কোনো ঝুট ঝামেলার সমস্যা হলে সেই সেকশনগুলি ওয়াকাফ প্রপার্টিকে নিরাপত্তা দিত ট্রাইব্যুনালের মাধ্যমে। অথচ আজকে সেই ধারাগুলি পুরোটাই তুলে দেওয়ার চেষ্টা করছে ভারত সরকার এবং তিনি এই প্রস্তাব দিয়েছেন যে যদি ওয়াকাফ সম্পত্তি নিয়ে কোনো গণ্ডগোল সমস্যা দেখা দেয় তাহলে ওয়াকাফ বোর্ড সরাসরি হাইকোর্টে আপিল করবে। তিনি এখান থেকে সেই ট্রাইব্যুনালের ক্ষমতাগুলোকে তুলে দিলেন যে ওয়াকাফ সম্পত্তির ঝুট ঝামেলা যে ট্রাইব্যুনাল গঠন করা হয়, ওয়াকাফ ট্রাইব্যুনালের মাধ্যমে যে সমস্ত সমাধান করা হতো, সেই ট্রাইব্যুনাল ক্ষমতাকে তিনি রাস্ট টেনে দিলেন এবং হাইকোর্টে পাঠিয়ে দিলেন। অথচ আজকে ওয়াকাফ সম্পত্তির ট্রাইব্যুনালকে তিনি খতম করলেন এবং রাস্ট টানলেন। অথচ অন্য কোনো ট্রাইব্যুনাল, অন্য ট্রাস্টে যে ট্রাইব্যুনালগুলো রয়েছে, এনজিটি ও জিআরটির মাধ্যমে কিন্তু এই কাজটা হয় না, তিনি সেখানে ট্রাইব্যুনালটা রেখে দিলেন। তিনি এখানে ট্রাইব্যুনাল তুললেন, নন মুসলিমদের ট্রাস্টের ট্রাইব্যুনাল রেখে দিলেন, মুসলিম ওয়াকাফ বোর্ডে নন মুসলিম এন্ট্রি দিলেন, নন মুসলিম ট্রাস্টে কিন্তু কোনো মুসলিম এন্ট্রি দিচ্ছেন না। এখানে কিন্তু সংবিধান 14 নম্বর আর্টিকেল কিন্তু ভায়োলেট করছে, এখানে লঙ্ঘন করা হচ্ছে, যেখানে এখানে সাম্যের অধিকার এবং সমান অধিকারের কথা বলে দেওয়া হয়েছে। ভারতীয় সংবিধান 29-এ স্পষ্টভাবে বলে দিচ্ছে কি সংখ্যালঘুদের সাংস্কৃতিক ও ধর্মীয় সংহতিকে সুরক্ষিত রাখা প্রধান কর্তব্য রাষ্ট্রের। সংবিধান 13(3)(a) স্পষ্টভাবে বলে দিচ্ছে যে ধর্মীয় রীতি রেওয়াজকে আইন হিসেবে স্বীকৃতি দেওয়া প্রত্যেকটা ধর্মীয় সম্প্রদায়ের মর্যাদার সমতুল্য। এবং ইম্পর্টেন্ট হচ্ছে আর্টিকেল 26, যেখানে বলে দেওয়া হচ্ছে কি ধর্মীয় সম্প্রদায়কে তাদের নিজস্ব বিষয় পরিচালনার অধিকারকে নিশ্চিত দেওয়া হচ্ছে। এখানে কিন্তু ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহৃত সম্পত্তির কথা উল্লেখ করা হচ্ছে। অথচ তিনি আজকে পুরো সংবিধানের আর্টিকেলকে ভায়োলেট করছেন, একের পর এক তিনি সেকশনকে তুলে দিচ্ছেন। অথচ সুপ্রিম কোর্ট বারবার বলে দিচ্ছে যে এই সমস্ত ওয়াকাফ সম্পত্তির ট্রাইব্যুনাল রক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে।
এবং আজকে তিনি বলছেন কোনো ওয়াকফ সম্পত্তি কাগজপত্র না থাকে তাহলে সেই সম্পত্তি খাস হিসাবে ধরে নেওয়া হবে। অথচ ইসলামিক আইনে বলা হয় যে কোনো সম্পত্তি যদি মৌখিকভাবে দান করে দেওয়া হয়, যদি কোনো সম্পত্তি মৌখিকভাবে দান করে দেওয়া হয় তাহলে সেই সম্পত্তিকে বৈধ বলে স্বীকৃত দেওয়া হয়েছে। এবং ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 এখানে মৌখিক চুক্তিকে বৈধতা দেয় এবং মৌখিক ওয়াকফের আইনি বৈধতাকে মজবুত করেছে। এবং সুপ্রিম কোর্ট এই ভাষায় বলেছে, সুপ্রিম কোর্ট বলেছে যে কোনো সম্পত্তি দীর্ঘদিন ধরে ধর্মীয় ও দাতব্য কাজে ব্যবহৃত হলে তা বৈধভাবে ওয়াকফ হিসেবে ঘোষিত হওয়ার যোগ্য, যদিও কোনো তাত্ত্বিক নথি না থাকে তাহলে। দেখুন, আজকে শুধু ভারতীয় মুসলিম ওয়াকফ বোর্ড চ্যালেঞ্জের মুখ নয়, বরঞ্চ অন্যান্য যে ধর্মের ট্রাস্টগুলো রয়েছে সেগুলো চ্যালেঞ্জের মুখে রয়েছে। যেমন বলি, উত্তরপ্রদেশে হিন্দু পাবলিক ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালন রক্ষণাবেক্ষণ আইন, কেরল হিন্দু প্লেসেস অফ পাবলিক ওয়ার্শিপ অথরাইজেশন অফ এন্ট্রি রুলস, কর্ণাটক হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান দাতব্য তহবিল আইন, তামিলনাড়ু হিন্দু ধর্মীয় দাতব্য তহবিল আইন, বিহার হিন্দু ট্রাস্ট আইন 1950, এই সমস্ত ট্রাস্ট কিন্তু আজকে চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে। কেন? তিনি আজকে মুসলিম সেন্টিমেন্টাল তাস খেলে শুধু মুসলিমদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করছেন না, বরঞ্চ একের পর এক সংবিধানের আর্টিকেলকে ভায়োলেট লঙ্ঘন করে তিনি ভারতের সংবিধানকে তিনি আজকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছেন। ভারতের সংবিধান প্রত্যেকটা জাতিকে তাদের অধিকার, তাদের নিজস্ব ধর্মীয় পালনের এখতিয়ার দিয়েছে। আজকে ভারতের সংবিধানের আর্টিকেল ভায়োলেট করার অর্থ হচ্ছে প্রত্যেকটা ভারতীয় নাগরিকের জীবন ব্যবস্থা বিপদের মুখে, চ্যালেঞ্জের মুখে। আজকে যদি তারা মুসলিম সম্পত্তিকে আজকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে, তো কালকে নিজের স্বার্থ পূরণ করার জন্য তারা যে আপনাদের সম্পদের চ্যালেঞ্জের মুখে ফেলবে না, এর গ্যারেন্টি কি আপনারা দিতে পারবেন? এই ওয়াকফ সম্পত্তি মুসলিমদের গর্ব এবং ভারতের ঐতিহ্য, এই গর্ব ঐতিহ্যকে রক্ষা, প্রোটেকশন, সংরক্ষণ করা এবং রক্ষণাবেক্ষণ করা প্রত্যেকটা ভারতীয় বসবাসকারী ধর্মীয় নাগরিকের দায়িত্ব। আজকে সংবিধান আমাদের সবাইকে নিজ নিজ ধর্ম পালন করার অধিকার দিয়েছে। আমি সর্বশেষ একটা কথা বলতে চাই যে দেখুন, এই প্রস্তাবিত সংশোধনী বিল শুধুমাত্র মুসলিম সম্প্রদায় নয়, বরঞ্চ ভারতের অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের সাংস্কৃতিক ও আইনি অধিকারের উপর গুরুতর হুমকি সৃষ্টি করেছে এবং এইসব ধর্মীয় সম্প্রদায় অভ্যন্তরীণ বিষয়ে ভবিষ্যতের সরকার হস্তক্ষেপের রাস্তা প্রশস্ত করে দিচ্ছে। আজকে যদি এই বিল প্রোটেস্ট করা না হয় বা প্রতিবাদ করতে না পারি, বা এই বিল যদি বাতিল না হয়, তো পরবর্তী অন্যান্য ধর্মের টাস্কগুলো কিন্তু চ্যালেঞ্জ ও বিপদের মুখে পড়ে যাবে। আজকে যেভাবে ষড়যন্ত্র করে তিনি মুসলিম মসজিদ, ঈদগাহ, মাদ্রাসাগুলি, কবরস্থানগুলিকে আজকে নিজের আয়ত্ত করার চেষ্টা করছে, হতে পারে একদিন এই নন মুসলিম ট্রাস্টের মাধ্যমে তারা অন্যদের গির্জা, চার্চগুলোকে নিয়ে আয়ত্তে নিতে পারে। আসুন আমরা